সময় কি সব জায়গায় একইভাবে চলে নাকি মাধ্যাকর্ষণের টানে এটাও বেঁকে যায়? চলুন আজ পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের মাথা থেকে একদম নিচ পর্যন্ত সময়ের এই অদ্ভুত খেলাটা একটু দেখি, আর এর পেছনে যে কি বিশাল এক তত্ত্ব লুকিয়ে আছে সেটাও জানব। তো শুরুতেই একটা প্রশ্ন করি যা শুনলে মাথা ঘুরে যেতে পারে। আচ্ছা, এটা কি সত্যি সম্ভব যে একটা বিশাল উঁচু বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরের চেয়ে গ্রাউন্ড ফ্লোরের সময় আসলে ধীরে চলে? মানে আমাদের কমন সেন্স তো বলে এটা হতেই পারে না, তাই না? কিন্তু উত্তরটা হলো হ্যাঁ, একদম সত্যি। আর এর পেছনের কারণটা জানলে আমাদের বাস্তবতার ধারণাটাই কেমন যেন উল্টোপাল্টো হয়ে যাবে। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব একটা স্কাইস্ক্রেপার কিভাবে টাইম মেশিনের মতো কাজ করে। তারপর আইনস্টাইনের সেই বিখ্যাত স্পেস টাইম বা স্থানকালের ধারণাটা একটু বুঝব। এরপর দেখব উড়ন্ত ঘড়ি দিয়ে কিভাবে এটা প্রমাণ করা হয়েছিল। আর সব শেষে এই অদ্ভুত ব্যাপারটার আমাদের জীবনে আসলে কি দরকার। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের প্রথম ধাপে যাই। দেখাই যাক কিভাবে একটা উঁচু বিল্ডিং খুব সামান্য হলেও এক ধরনের টাইম ট্র্যাভেলের জন্ম দেয়। পদার্থবিজ্ঞানী ক্রিস্টোফার এস বেয়ার্ড একটা দারুণ কথা বলেছেন। উনি বলছেন যারা একটা স্কাইস্ক্রেপারের নিচতলায় কাজ করেন তারা উপরের তলায় যারা কাজ করেন তাদের চেয়ে আক্ষরিক অর্থেই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। ভাবা যায়, যদিও এই পার্থক্যটা খুবই সামান্য, মানে ন্যানোসেকেন্ডের ব্যাপার, কিন্তু এটা একদম বাস্তব একটা ঘটনা। আর এর পেছনে একটাই কারণ, আর সেটা হলো গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না, যে গ্র্যাভিটির সাথে সময়ের আবার কি সম্পর্ক? এর উত্তরটা লুকিয়ে আছে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে। এই তত্ত্বটা আমাদের স্পেস আর টাইম নিয়ে পুরো ধারণাই বদলে দিয়েছে। চলুন দেখি কিভাবে আমাদের চেনা বাস্তবতা আসলে বেঁকে যায়। দেখুন, রিলেটিভিটির একটা মূল কথা হলো কে কোথা থেকে একটা ঘটনা দেখছে তার উপর অনেক কিছু নির্ভর করে। ধরুন, একটা চলন্ত ট্রাকের ভেতর থেকে কেউ একটা বল সোজা উপরে ছুড়ে দিল। তার কাছে মনে হবে বলটা সোজাসুজি উপরে উঠে আবার হাতেই ফিরে এলো। কিন্তু যে রাস্তা থেকে ঘটনাটা দেখছে সে কি দেখবে? সে দেখবে বলটা একটা বাঁকানো পথে এগোচ্ছে। তার মানে একই ঘটনা, কিন্তু দুইজনের কাছে দুই রকম। অর্থাৎ বাস্তবতা কিন্তু পর্যবেক্ষকের গতির ওপর নির্ভর করে। এইসব অদ্ভুত ব্যাপারের পেছনে কিন্তু মহাবিশ্বের একটা খুব শক্ত নিয়ম কাজ করে। আইনস্টাইন বলেছিলেন, ভ্যাকিউম বা শূন্যস্থানে আলোর গতি সবার জন্য সবসময় একই থাকবে। মানে যে যত জোরেই ছুটুক না কেন বা স্থির থাকুক না কেন, আলোর গতি তার কাছে একই থাকবে। এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। তাহলে এখানে একটা মজার প্রশ্ন চলে আসে, তাই না? যদি আলোর গতি সবসময় ফিক্সড থাকে কিন্তু কোনো কারণে আলোকে একটু বেশি পথ ঘুরে যেতে হয়, তাহলে তো হিসাব মেলানোর জন্য অন্য কিছু একটাকে ছাড় দিতে হবে, তাই না? কোন জিনিসটা বদলাবে বলে মনে হয়? উত্তরটা হলো স্বয়ং সময়, টাইম। মানে সময় আসলে ধ্রুবক নয়। মহাবিশ্বের এই বিশাল অঙ্কে সময়টাই হলো সেই ভেরিয়েবল যা দরকার মতো স্লো বা ফাস্ট হতে পারে। আর এটাই ছিল আইনস্টাইনের তত্ত্বের সবচেয়ে অবাক করা সিদ্ধান্ত। আচ্ছা, এই কঠিন ব্যাপারটা খুব সহজে বোঝার একটা উপায় আছে। চলুন আমরা স্পেস টাইম বা স্থানকালকে একটা বড় টান টান করে রাখা রাবারের চাদর বা ট্র্যাম্পোলিনের মতো ভাবি। এই উদাহরণটা দিলে দেখবেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, ওই রাবারের চাদরের মাঝখানে একটা ভারী বোলিং বল রাখা হলো। কি হবে? চাদরটা বলের ভারে বেঁকে যাবে, তাই না? গ্র্যাভিটিও ঠিক এভাবেই স্পেস টাইমকে বাঁকিয়ে দেয়। এখন ধরুন একটা পিঁপড়েকে ওই বাঁকানো পথ দিয়ে যেতে হচ্ছে। তাকে তো সোজা পথের চেয়ে বেশি পথ হাঁটতে হবে, তাই না? আলোর ক্ষেত্রেও ঠিক তাই হয়। কিন্তু আলোর স্পিড তো আর বাড়তে পারবে না, ওটা ফিক্সড। তাহলে এই বাড়তি পথটা যাওয়ার জন্য কি করতে হবে? সময়কে স্লো হয়ে যেতে হবে। আর ঠিক এ কারণেই যেখানে গ্র্যাভিটি যত বেশি সেখানে সময় তত ধীরে চলে। তো থিওরি তো না হয় বোঝা গেল, কিন্তু এর কি কোনো রিয়েল লাইফ প্রুফ আছে? অবশ্যই আছে। চলুন এবার সেই দারুণ পরীক্ষার গল্পটা শোনা যাক, যেখানে বিজ্ঞানীরা অ্যাটমিক ঘড়ি নিয়ে রীতিমতো ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিলেন। আইনস্টাইন ১৯০৫ সালে তার থিওরি দেওয়ার পর থেকেই ছোটখাটো পরীক্ষা চলছিল, কিন্তু আসল সরাসরি প্রমাণটা এলো অনেক পরে, ১৯৭১ সালে। হ্যাফেলে কিটিং নামের এই এক্সপেরিমেন্টটা সবকিছু পরিষ্কার করে দেয়। হ্যাঁ, ১৯৭১ সালে হ্যাফেলে আর কিথিং নামে দুজন ফিজিসিস্ট কি করলেন? তারা চারটা অ্যাটমিক ঘড়ি নিলেন। এই ঘড়িগুলো কিন্তু মারাত্মক রকমের নিখুঁত, আর সেগুলো নিয়ে তারা কমার্শিয়াল প্লেনে চড়ে বসলেন। উদ্দেশ্য একটাই, আইনস্টাইনের তত্ত্বকে সরাসরি পরীক্ষা করে দেখা। তারা প্লেনগুলোকে একবার পৃথিবীর ঘোরার দিকে মানে পূব দিকে, আর আরেকবার উল্টো দিকে মানে পশ্চিম দিকে নিয়ে উড়লেন।
আর বিশ্ব ঘুরে আসার পর মাটিতে রেখে যাওয়া ঘড়ির সাথে যখন প্লেনের ঘড়িগুলো মেলানো হলো, দেখা গেল সত্যি সময়ের একটা পার্থক্য তৈরি হয়েছে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই পার্থক্যটা আইনস্টাইন যা হিসাব করে বলেছিলেন তার সাথে প্রায় হুবহু মিলে গেছে। তার মানে কি দাঁড়ালো? ওই যে ছোট্ট পার্থক্য, মাত্র কয়েক ন্যানোসেকেন্ডের, সেটাই কিন্তু হাতে কলমে প্রমাণ করে দিল যে আইনস্টাইন ঠিক ছিলেন। সময় আসলেই রিলেটিভ বা আপেক্ষিক। ভাবুন একবার, 1971 সালে এইটুকু জিনিস মাপার জন্য পুরো পৃথিবী চক্কর দিতে হয়েছিল। আর আজকে আমাদের টেকনোলজি এতটাই এগিয়ে গেছে যে আমরা এই সময়ের পার্থক্য মাপতে পারি অবিশ্বাস্য রকমের ছোট একটা দূরত্বে। কতটা ছোট আন্দাজ করতে পারেন? 1 মিলিমিটার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। মাত্র 1 মিলিমিটারের ব্যবধানে রাখা দুটো অ্যাটমিক ঘড়ির মধ্যেও সময়ের পার্থক্য এখন মাপা সম্ভব। এটা প্রমাণ করে যে আমাদের মাপজোখের ক্ষমতা এখন কোথায় গিয়ে পৌঁছেছে। বেশ, আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে গেছি। এখন প্রশ্ন হলো, এই যে ন্যানোসেকেন্ডের হিসাব নিকাশ, এটা আমাদের দৈনন্দিন জীবনে কি কোনো কাজে লাগে? চলুন দেখি এই অদ্ভুত ব্যাপারটা আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ। মানে সোজা সাপটা প্রশ্ন হলো, এই কয়েক ন্যানোসেকেন্ডের পার্থক্য নিয়ে এত মাথা ঘামানোর দরকারটা কি? এর কোনো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন আছে কি? এর সবচেয়ে বড় উত্তরটা আমাদের সবার পকেটেই আছে, আমাদের ফোনে জিপিএস। দেখুন, জিপিএস স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক উঁচুতে ঘুরছে, যেখানে গ্র্যাভিটি অনেক কম। এ কারণে ওখানকার ঘড়িগুলো আমাদের পৃথিবীর ঘড়ির চেয়ে একটু ফাস্ট চলে। আবার স্যাটেলাইটগুলো অসম্ভব স্পিডে ঘুরছে, যার কারণে ওদের ঘড়ি আবার একটু স্লো হয়ে যায়। এই ফাস্ট আর স্লো হওয়ার হিসাবে গ্র্যাভিটির প্রভাবটাই বেশি। এখন এই সময়ের পার্থক্যটা যদি সারাক্ষণ অ্যাডজাস্ট করা না হতো, তাহলে কি হতো জানেন? আমাদের ফোনে জিপিএস মাত্র কয়েক মিনিটের মধ্যেই কয়েক কিলোমিটার ভুল জায়গা দেখাত। কিন্তু ব্যাপারটা শুধু জিপিএসেই আটকে নেই। সময়কে এত নিখুঁতভাবে মাপার এই ক্ষমতা বিজ্ঞানের জন্য একেবারে নতুন কিছু দরজা খুলে দিচ্ছে। আর এটাই আমাদের শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, কোয়ান্টাম লেভেলের সময়ের এই পার্থক্য মাপার ক্ষমতা কি আমাদের পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় দুইটা থিওরি, গ্র্যাভিটি আর কোয়ান্টাম মেকানিক্সকে একসাথে জোড়া লাগাতে সাহায্য করবে? কে জানে, হয়তো এই অতি ক্ষুদ্র সময়ের পার্থক্যের মধ্যেই লুকিয়ে আছে মহাবিশ্বের সবচেয়ে বড় কোনো রহস্যের সমাধান।